নমস্কার, পোস্ট ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। ওয়াকফ সংসদীয় আইন প্রতিবাদ নিয়ে অশান্ত অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, মৃত 3। কিন্তু এই আইনের প্রতিবাদ নিয়ে শুধু মুর্শিদাবাদ নয়, বাংলার বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ দেখেছি। কলকাতাতেও সেই প্রতিবাদের আঁচ এসে ঢেউ পড়েছে। প্রথমটা শুরু হয়েছিল জঙ্গিপুর দিয়ে, মুর্শিদাবাদের জঙ্গিপুর। তারপরে আমরা দেখেছি গতকাল আমতলায়, এবং কলকাতার শহীদ মিনারেও আমরা দেখেছি বিশাল জমায়েত প্রতিবাদ সভা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে। এবং সেখান থেকেও একটা উস্কানি বলুন বা ঘোষণা বলুন করে দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করব। এবং তার সেই আজ যে এতটা ভয়ানক হতে পারে, এতটা মারাত্মক হতে পারে, তা হয়তো কেউ কল্পনা করেনি। হ্যাঁ, অবশ্যই আমরা এর আগে সিএ এনআরসির সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হয়েছিল, কিন্তু এতটা মারাত্মক হয়নি যা এই মুহূর্তে মুর্শিদাবাদের জঙ্গিপুর সাব ডিভিশনে হয়েছে। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ একেবারে অগ্নিগর্ভ। পুলিশের গাড়ি ভাঙচুর বা দোকানপাট লুট হয়েছে, পুলিশের ট্রাফিক গার্ড ভেঙে দেওয়া হয়েছে, ইভেন রেলের অফিস পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। গুলি চলেছে, সেখানে 2জন মানুষ উন্ডেড হয়েছে, একজন মৃত তার মধ্যে। আর আজ আরও একজন বাড়িতে, আরও একটা সাধারণ মানুষের বাড়িতে ঢুকে 2জনকে খুন করে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যার আজ পড়েছে বঙ্গ রাজনীতিতে। এবং কেন এইরকম আইন শৃঙ্খলা এতটা খারাপ অবস্থা হবে এবং যেখানে মানুষ আতঙ্কে থাকবে, নিরাপত্তাহীনতায় ভুগবে, আর সে কারণেই আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি চলে গিয়েছিলেন আজ কলকাতা হাইকোর্টের বেঞ্চে। বিশেষ বেঞ্চ, তাও আবার আজকে ছুটির দিন, বিশেষ বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন যে এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য রাজ্যের আইন শৃঙ্খলাই দায়ী। কেন পুলিশ দপ্তর কেন এই নিরাপত্তা দিতে পারেননি, এবং আজকে এই অরাজকতা তৈরি হয়েছে। দুপক্ষে শুনানিও হয়েছে, সরকার পক্ষে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী তার পক্ষেও শুনানি হওয়ার পর যে রায় দিয়েছেন, এটা একদম খুব পরিষ্কার। রাজ্যের পুলিশ ব্যবস্থার উপরে তার কোনো আস্থা নেই যে বিচারপতি, এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। এর থেকে বড় আর কী হতে পারে? কেন আজকে এই রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারল না আদালত? কেন বিরোধী দলনেতাকে যেতে হলো আজকে আদালতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য? সেই প্রশ্নই আজকে আমরা চেষ্টা করব আলোচনা করার। ফলে আজকে শুরুতেই আমাদের টকিং পয়েন্ট, সেই টকিং পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই যেটা বলবো, ওয়াকফ আছে তপ্ত মুর্শিদাবাদ, দিকে দিকে অশান্তির আগুন, 3 জনের মৃত্যু। ওয়াকফ আছে তপ্ত মুর্শিদাবাদ, দিকে দিকে অশান্তির আগুন, 3 জনের মৃত্যু। রাজ্য পুলিশ প্রশাসনে অনাস্থা হাইকোর্টের, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ, কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, সামগ্রিক সুরক্ষায় লক্ষ্য, জানালেন বিচারপতিরা আজকের বিশেষ বেঞ্চ। খুব স্বাভাবিক, আজকে যে রাজ্যে আমরা বাস করছি, যেখানে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেয়, আজকে সাধারণ একটা প্রতিবাদ কি ভয়ঙ্কর আকার নিতে পারে সেটা আজকে আমরা সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের ছবি দেখলে বুঝতে পারি। হতে পারে মানুষের প্রতিবাদ করার অধিকার, গণতান্ত্রিক অধিকার আছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অবশ্যই প্রতিবাদ করছেন যারা, তাদের মধ্যে হয়তো প্রতিবাদের ঝড় থাকতে পারে, কিন্তু সেই প্রতিবাদের ঝড় যখন কোনো মানুষের প্রাণ কেড়ে নেয়, রক্ত ঝরে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়, তখন কিন্তু প্রশ্ন আসে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবাইকে বলেছেন শান্ত থাকুন, সংযত থাকুন, দাঙ্গার মধ্যে জড়াবেন না, কিন্তু পাশাপাশি আরও একটি কথা বলেছেন যে আমরা এ রাজ্যে ওয়াকফ আইন সমর্থন করি না, চালু হতে দেব না, এবং সেটাও খুব স্পষ্ট। ফলে যারা এই আইন মানতে চান না তারা তো প্রতিবাদ করবেন। কেন করবেন? অবশ্যই আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা আজকে অতিথি রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে
রয়েছেন আমার ডান দিক থেকে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন টিএমসির সমর্থক রাজু ঘোষ, আপনাকে স্বাগত রাজুবাবু। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার। দীপঙ্করদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ দাও, আপনাকে স্বাগত। রাজ্যের ডিজিপি আজকে খুব স্পষ্ট ভাষায় বলেছেন, যখন এই ধরনের ঘটনা চলছে, বলেছেন আমরা কোনো গুন্ডামি বরদাস্ত করব না, যারা অশান্তি করবে তাদের আমরা বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগে শুরুতে আমরা ডিজিপির বাইকটা শুনে নেব, তারপরে আমরা আলোচনা ঢুকব। শুনবো। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা যেটা আছে আপনাদেরকে যেটা সকালকে ফার্স্ট রিউমার কোনো কমিউনাল সিচুয়েশন হলে এটাকে লোকরা ভেস্টেড ইন্টারেস্টরা এটা টার্ন করেছে। এটা স্টার্টেড উইথ demonstration, then destruction of public property, and then it took communal angle. I am trying to appeal through you all. আমরা যেটা আছে কোনো রকম পুলিশ যেটা আছে পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে, কোন মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম पर যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. It is our duty to protect the life and property of people. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসচিভিয়াস পিপল আছে, we will deal with them very very strongly. সত্যি কি ডিজিপির এই বক্তব্যে আশ্বস্ত হয়েছে জঙ্গিপুরের মানুষ, সুতির মানুষ, মুর্শিদাবাদের মানুষ? নিশ্চয়ই নয়। তা না হলে আজকে বিরোধী দলনেতাকে আইন শৃঙ্খলার প্রশ্নে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের কাছে ছুটতে হতো না। এবং এই মামলা যখন রায় দেন এবং পরিষ্কার বলেছেন এই ধরনের যখন কোনো অভিযোগ আসে, আদালত চোখ বন্ধ করতে পারে না। এবং সেই কারণেই সবার স্বার্থে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা, পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্দেশ আদালতের। এরপর কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দেন। এবং এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও খুব স্পষ্ট কিছু বক্তব্য দিয়েছেন, শুনে নেব। বিরোধী দল নেতা যে আর্জি করেছিলেন, গভর্নর মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শুনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। আমি আবারও জুডিশিয়ারি, সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণয়ন করি। দে আর অ্যাক্টিং as per the constitution, for the people, by the people, of the people. It's a great victory of the Bengal people, especially the Hindu people, those who are tortured by the jihadis, radicals, as well as the police. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal association of Mamata Banerjee. আমরা শুনছিলাম বক্তব্য, স্ল্যাপ টু মুখ্যমন্ত্রী, স্ল্যাপ টু রাজীব কুমার। আমি প্রথম প্রশ্ন রাখবো সত্যজিৎদার কাছে। সত্যজিৎদা, প্রতিবাদের নামে তাণ্ডব এই রাজ্যে চলছেটা কি আমি বুঝতে পারছি না। প্রতিবাদ করা তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু যেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা, গাড়ি ভাঙচুর করা, দোকান লুটপাট করা, সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলা, মানুষের রক্ত ঝরা, যখন মৃত্যু হয় তখন তো এটার প্রতিবাদ থাকে না, এটা একটা অন্য ইনসিডেন্টের মধ্যে পরি হয়। আজকে ডিজিপি প্রেস কনফারেন্স করে বলছে আমরা আশ্বস্ত করছি, কিন্তু এটাই তার ফল, যেখানে কোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে এবং বাধ্য হতে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তাকে নিয়োগ করতে হচ্ছে। রাজ্য পুলিশের ওপর তাদের এতটাই আস্থা। সত্যজিৎদা, আপনার সময় 3 মিনিট।
মানুষের একটা কথা বলে দিই যে পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। যে পুলিশ নাগরিক সুরক্ষা দিতে ব্যর্থ হয় তখন সেই পুলিশের দিকে মানুষের আঙুল ওঠে। আজকে মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ এবং নানা জায়গায় যেভাবে গুন্ডা বাহিনী, আমি কিন্তু কোনো কাস্ট, কালার অ্যান্ড ক্রিডের মধ্যে যাব না, যারা এগুলো করেছে তাদের কোনো রকম জাতি কিংবা রঙের কোনো ব্যাপার নেই, তারা বেসিক্যালি গুন্ডা। তারা এই যে যেইভাবে ঢুকে দুজনকে খুন করেছে, 70 বছরের 72 বছরের বৃদ্ধ এবং 40 বছরের যুবক ছেলে, তার ছেলে সেই বাড়ির ভিতর থেকে বার করে নিয়ে এসে, এবং একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, এটা মানে অনভিপ্রেত। কিন্তু ঘটনা হচ্ছে তাহলে পুলিশের একটু ব্যাপারটা আলোচনা করতে হবে। দেখুন, আমরা যখন পুলিশ সার্ভিসে ছিলাম তখন আমাদের এত অ্যাপারেটাস ছিল না, এত গাড়ি ছিল না, কিন্তু এখন যখনই একটা জায়গায় জমায়েত হচ্ছে তখন তো ওখান থেকে ড্রোন উড়িয়ে আমরা খবরটা নেব যে কত লোক কোথায় কোথায় রয়েছে, কিভাবে তাদের, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য মব যেটা আছে সেটা কি উত্তেজিত, তাদের ধারণা কি, তারা কোন দিক দিয়ে আসছে, এবং তাদের হাতে কি আছে, তাদের অস্ত্রশস্ত্র আছে কিনা, স্লোগান অ্যান্ড সাউটিং, প্রত্যেকটা জিনিস আমরা ড্রোনের মাধ্যমে পেয়ে যাব। আমাদের সময় এগুলো ছিল না, এখন সেগুলো আছে। কেন তাহলে সেই জায়গাগুলো কভার করা যাবে না? দ্বিতীয় কথা হচ্ছে, মুর্শিদাবাদের শুধু একটা জায়গা দুটো জায়গা নয়, নদিয়া, মালদা, নানা জায়গা থেকে পুলিশ ফোর্স নিয়ে এসে সেগুলোকে আটকানোর দরকার ছিল। কয়েকদিন আগে থেকে যখনই এটা একজন কোনো না কোনো পার্টি এটা অপোজ করলো এই বিলটাকে, তখন সাথে সাথে তো ওখানকার যারা সিনিয়র অফিসার ছিলেন তারা ইমামদের সাথে মিটিং করা দরকার ছিল, এবং মিটিং করে তাদের সাথে তাদের কনফিডেন্সে নেওয়া। ওখানকার যিনি জেলা পরিষদ, এমএলএ এবং এমপি তিনটেই কোনো না একটা দলের মধ্যে আছে, আমি কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে যাব না, কিন্তু প্রশ্ন হচ্ছে তাদেরকে নিয়ে মিটিং করানো, তাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া, তাদেরকে এনশিওর করানো যে আপনারা আপনাদের জুরিসডিকশন দেখুন, আপনাদের জুরিসডিকশনে যদি কোনো লোক বাইরে রাস্তায় বেরো তাহলে আপনি ইউল বি রেসপন্সিবল ফর দ্যাট। আজকে সেইভাবে যদি হতো তাহলে এই যে পাবলিক প্রপার্টি, রেলওয়ে সম্পত্তি, সাধারণ বাস পুড়িয়ে দিচ্ছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, এইগুলো প্রত্যেকটা জিনিস এগুলো আটকানোর জন্য এগুলো ব্যবস্থা করা যেত। একটা উদাহরণ দিই, 92-তে বাবরি মসজিদের সময় আমি কড়াইয়া পুলিশ স্টেশনে ওই দিকটা, ওই পার্সার দিকটা চার্জে ছিলাম। আমরা এর চেয়েও বড় মব, মানে একদিকে 20,000 একদিকে 15,000, আমি বলছি না কাস্ট, কালার অ্যান্ড ক্রিড কারা ছিল, তাদেরকে আমরা খুব কঠিনভাবে দমন করেছিলাম, কঠিনভাবে, এবং একটা ইনসিডেন্ট হতে দেইনি ওখানে। আমরা দরকার পড়েছে আমরা ফায়ার ওপেন করেছি, আপনি একটা জিনিস পরিষ্কার বলছেন যে পুলিশের ব্যর্থতা, পুলিশ পারেননি বলেই আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে হাইকোর্ট। না বলছি, আজকে এই যে হাইকোর্টকে যে হস্তক্ষেপ করতে হবে, হাইকোর্টের হস্তক্ষেপের আগেও তো কেন্দ্রীয় বাহিনী আনা যেত। আমরা তো সেবার নিয়ে এসেছিলাম 92 সালে, মিলিটারিকে নিয়ে এসেছিলাম, আমি 200 মিলিটারিকে নিয়ে, না বলা হচ্ছে বিএসএফ তো এসেছিল, বলা হচ্ছে বিএসএফ কে ঠিক মতন কাজেই লাগানো হয়নি, ডিএম বিএসএফ কে ডেকেছে কিন্তু কাজে লাগানো হয়নি। আজকে এগুলোকে শতপ্রণোদিত হয়ে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ মূল দায়িত্ব কিন্তু তাদের, মূল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু তাদের। সুতরাং তাদেরকে সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে বোঝা যায় যে এইগুলো আটকাতে হবে, কোনো মানুষের জন্য প্রাণ নষ্ট না যায়, পাবলিক প্রপার্টি নষ্ট না যায়, এবং লাইফ যে মানুষের যেন চলে না যায়। এবং রাজুবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালেই একটা টুইট করেছেন এবং সবাইকে সংযত থাকতে বলেছেন, শান্তি বজায় রাখতে বলেছেন, কিন্তু পাশাপাশি এটাও বলেছেন এই রাজ্যে ওয়াকফ সংশোধনী বিল লাগু হবে না। এটা মানে তো পরিষ্কার তিনি বলে দিচ্ছেন কেন্দ্রের আনা আইন তিনি মানবেন না। তাহলে যারা বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি নিচ্ছেন, ভাঙচুর করছেন, তারা তো আর কি করবেন? তারা তো মুখ্যমন্ত্রীর কথা শুনেই করবেন। আপনাদের নেতা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সভা করে মাইকে ঘোষণা করে বলে দিচ্ছেন আমরা সব জায়গায় বিক্ষোভ করব। তাহলে পুলিশের দোষটা কি? পুলিশ থামাবে বা কেন? পুলিশ তো উল্টো মার খেয়ে যাচ্ছে। আর জঙ্গিপুরের ছবি তো আমরা দেখেছি, পুলিশ ভয়ে পালিয়ে দোকানে লুকিয়ে পড়ছে। ফলে আজকে বিরোধী দল বা বিরোধী দলনেতা যখন কোর্টে গেছেন বা আদালতে গেছেন, খুব স্বাভাবিকভাবে আদালত তো পুলিশের উপর আস্থা রাখবেই। রাজীববাবু, একটা শ্রেণীর মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কিছু রাজনৈতিক দল মানে যারা সিপিএম, কংগ্রেস, বিজেপি একত্রিত হয়ে
তারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং রাজ্য বিরোধী কার্যকলাপের জন্য তাদেরকে উস্কানিমূলক কার্যকলাপের মধ্যে ইনভলভ করছে, যার ফলে তারা মাঠে নেমে এরকমভাবে একটা বিশৃঙ্খল উস্কানি কে দিচ্ছে বিরোধী দলনেতা? এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন, যে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এই রাজ্যে এই সংবিধান বিরোধী, যেটাকে আমি বলছি সংবিধান বিরোধী এই ওয়াকফ বিল লাগু হতে দেব না। তিনি বলেছেন কয়েকটি পয়েন্টের উপর ডিপেন্ড করে। দেখুন, যদি ওনার কথাটা আপনি বলেন যে কেন্দ্রের আইন উনি মানবেন না বলছেন, তাহলে কেন্দ্রের আইন যদি ওনার যদি অভিযোগ আপনাদের থাকে, তাহলে পরে 26 নম্বর সংবিধানের 26 নম্বর ধারায় যেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি সেই ধর্মগুরু, সেই ধর্মীয় প্রতিষ্ঠান যারা রয়েছে তারাই একমাত্র দেখাশোনা করবে, সেখানে ABCD করে ডিটেলস বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার মানে তারা 26 নম্বর ধারাকে লঙ্ঘন করে গেছে এই বিলটাকে, আইনটাকে রূপান্তরিত করার জন্য। 246 নম্বর সংবিধানের ধারা অনুযায়ী রাজ্যের সম্পত্তি রাজ্য রক্ষণাবেক্ষণ করবে, সেটা রাজ্যের সম্পূর্ণ এখতিয়ারের মধ্যে থাকে। ওয়াকফ বোর্ডে যদি সম্পত্তি থাকে তার দায়িত্বে থাকে রাজ্য সরকার, তাহলে কেন্দ্র সরকার এখানে তার দায়িত্ব কিভাবে নেবে? অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো তারা সংবিধানকে লঙ্ঘন করে এই আইনটাকে পাশ করেছে, সেটা একটা দিক। যার ফলে এই আইনটাকে সুপ্রিম কোর্টে বিভিন্ন পার্টি থেকে মামলা করেছে, আমাদের তৃণমূল কংগ্রেস থেকে মহামৈত্র মামলা করেছে, আরও অনেক পার্টি তারা মামলা করেছে। তার মানে এটা সংবিধান বিরোধী আইনি বেআইনিভাবে জোর করে মুসলমানদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করার একটা চক্রান্ত, এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে একটা চক্রান্ত। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্রমাগত এই রাজ্যে শুভেন্দুবাবু সহ একাধিক নেতা নেত্রীরা কন্টিনিউ মুসলমানদেরকে অপদস্থ এবং তাদেরকে ছোট করা এবং তাদের মধ্যে দাঙ্গা লাগা, সেই কারণে এই প্রতিবাদ দেখতে পাচ্ছি আমরা। প্রতিবাদ করছে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যম দিয়ে। আপনারা কি করছেন? আপনাদের জনপ্রতিনিধিরা কি করছে? রাজ্যের পুলিশ কি করছে? 118 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আমি সকলের কাছে, আপনাদের চ্যানেল যারা এই মুহূর্তে দেখছে, আমি সকলের কাছে অনুরোধ করছি, এটা সম্পূর্ণ বেআইনি আইন, এটা বেআইনিভাবে আইনটা পাস করা হয়েছে, এটা সংবিধান বিরোধী আইন, এটা কোনো মতেই ভারত সরকার একটা রাজ্যের উপরে চাপিয়ে দিতে পারে না। এটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এই আইন কোনোদিন পশ্চিমবাংলায় লাগু হবে না। অযথা বিজেপির চক্র করে বিজেপি যেটা চাইছে সেই জিনিসটাই কিন্তু এই রাজ্যে এসে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। অতএব সাধারণ মানুষ যারা এদের কথায় ফেসে রাস্তায় নামছে, তাদের কাছে জোরহাত সাধারণ মানুষরা কারা না, সাধারণ মানুষ মুসলিমরা তাদের উত্তেজিত করা হচ্ছে, তারা জানে না আইনটা, তাদেরকে সেইভাবে ইয়ে করে ব্যাকআপ দিয়ে সেইভাবে করা হচ্ছে। মুর্শিদাবাদ কাদের? কংগ্রেসের সেখানে একটা ভালো জায়গা আছে, কংগ্রেসের সিপিএম এর সেখানে কংগ্রেসের ভোট কোথায় এখন নেই, যাই হোক কিছু লোকজন তো তাদের আছে। এবং বিজেপি শুভেন্দুবাবু সেখান থেকে যে হাইকোর্টে বারবার যাচ্ছে, সেখানে গিয়ে বলা হচ্ছে যে 250 জনের লোক বেশি নিয়ে যেতে পারবে না। সেখানে কি দরকার সেখানে রামনবমীর পরে সেখানে আবার নতুন করে গিয়ে উত্তেজনা সৃষ্টি করার? আপনি বলছেন যারা ভাঙচুর করেছে, যারা লুটপাট করেছে, যাদের জন্য আজকে 3 জন মানুষের প্রাণ চলে গেল, তারা খুব একটা ভুল করেনি, তাই বলতে চাইছি। ভুল করেনি, সেটা উত্তেজিত করেছে, ভুল করেছে, তার জন্য 118 জন গ্রেফতার হয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে যদি দেখুন, যারা খুন করেছে তারা যেমন অপরাধী, আর যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে খুন করেছে তারাও সমান অপরাধী। অর্থাৎ এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে এই মুসলমান সম্প্রদায়ের মানুষকে পিছন থেকে উস্কানি দিয়ে তাদেরকে এমন উত্তেজিত করছে যে আপনার কথা উনি বলছি, আপনাদের দলের বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু সরাসরি পুলিশকেই দায়ী করছে যে পুলিশ যদি আরো কঠোর হতো তাহলে হয়তো আজকে মুর্শিদাবাদের এই ছবি দেখতে হতো না। শুনবো। দেখুন, পার্থ না আর পার্থ, সেটা নিয়ে তো আর বেশি আলোচনা এসে কোনো লাভ নেই। অলরেডি তারা ব্যর্থ হয়েছে, এটা তো মানতে হবে যে তারা ব্যর্থ হয়েছে। কারণ তারা যদি প্রথমেই, যেদিন শুরু হয়েছে সেই দিন যদি তারা অনেক কঠোর হতো বা অনেক কারা লিডারশিপ দিয়ে এই ধরনের 2 ঘন্টা ধরে 34কে ব্লকেড করছে, সেটা যদি চিহ্নিত করতে পারত, তাহলে তার পরবর্তীতে যেটা ঘটছে এটা আমার মনে হয় হতো না। একদম দলের বিধায়ক তিনি কিন্তু এই সরকার, পুলিশ এবং স্থানীয় লিডার বা এমপি সবাইকে একদম সমালোচনা করছেন। আমি দীপঙ্কর দার কাছে যাবো। দীপঙ্কর দা, খুব স্বাভাবিকভাবেই আপনারা কিছুদিন আগেই একটা ধর্মীয় বিভাজন, মেরুকরণের কথা বলতেন বারবার। আজকে দেখুন, এই সংশোধনী ওয়াকফ সংশোধনী বিলের আইনের প্রতিবাদ করতে গিয়ে রাজ্যের পরিস্থিতিটা কী জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে বিরোধী দলনেতাকে কোর্টে ছুটতে হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। এবং আমি এটা বলছি না যে সাধারণ মানুষ মানে যে কোনো ধর্ম, বর্ণ সব কিছুই হতে পারে, কিন্তু মানুষের নিরাপত্তাটা এখানে অনেক বেশি জরুরি। যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে বলেই আজকে আদালতকে ইন্টারফেয়ার করতে হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। তো কোথায় গিয়ে শেষ হবে আজকে রাজ্যের এই অচল অবস্থা বা আইন শৃঙ্খলার এই খারাপ অবস্থা? আপনার সময় শুরু এবং কথা। দেখুন, পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি এখন চলছে,
সেটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হিন্দু নিধনযোগ্য। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি কিনা কলকাতার শহরে দাঁড়িয়ে বলছেন, মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন আমার সাথে মুখ্যমন্ত্রীর অফিসের কথা হয়েছে, মুখ্যমন্ত্রী এই জমায়েত দেখে খুশি হয়েছেন, আমরা কেবল কলকাতাকে কলকাতাকে দেখালাম, আমরা কলকাতার 20টা পয়েন্টে 10,000 করে লোক নিয়ে বসে যাব গুড় বাতাসা নিয়ে, এবং আমরা জেলাগুলোকে আগে টাইট দিয়ে নিই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্য জেলা টাইট দেওয়ার বক্তব্য, সেটার পরিণতি কিন্তু মুর্শিদাবাদে কি দোষ করেছিল গোবিন্দ দাস, যিনি কিনা প্রতিমা শিল্পী, তিনি তো এই কোনো ওয়াকআপের বিলের পক্ষেও নয় বিপক্ষেও নয়, তিনি মিছিল করেনি, কোনো হিন্দুরা ওখানে মিছিল করেনি। তাহলে কেন গোবিন্দ দাসের বাড়িতে ঢুকে তার মুখ নাক হাত যেভাবে কোপানো হয়েছে, নৃশংসতার চরম পরিণতি, যেটা 1946 সালে আমরা দেখেছিলাম এই কলকাতার বুকে সোহরাওয়ার্দী করেছিল। আজকে সেই সোহরাওয়ার্দীর গভর্নমেন্ট, দ্বিতীয় গভর্নমেন্ট চলছে। বারবার আমরা বলছি, বিরোধী দলের নেতা বলেছেন যে হিন্দুদের নিধনের যোগ্য আজকের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের স্পন্সর টেররিজম চলছে, হিন্দুদের উপর অত্যাচার। শুধু মুর্শিদাবাদের একটা দুটো ঘটনা নয়, কলকাতার বুকে পাকসার কাছে তারকেশ্বরের তীর্থযাত্রীরা আসছে এক ম্যাটাডোরে করে, তাদের ম্যাটাডোর থামিয়ে তাদের ম্যাটাডোরে মহিলাদের উপর পুরুষদের উপর আক্রমণ হয়েছে, মিডিয়ার সামনে চোখে দেখা গেছে। আমরা শুধু তাই নয়, আমাদের বারুইপুরে গলায় তুলসীর মালা, তার জন্য সেই বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়েছে। এ কোন রাজ্য? প্রতিটা জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আজকে হিন্দুরা কি প্রতিরোধ করে কোনো জায়গায় কিছু করেছে? তাহলে করেনি। এরা চিরদিনই দুর্বলতার সাথে থেকে তারা যাচ্ছে, এবং সেই হিন্দুদের রক্ষা করার জন্য আজকে বিরোধী দলের নেতা যেতে বাধ্য হয়েছেন কোর্টে। দেখুন, কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত দেওয়া তো আজকে 2 দিন হয়ে গেছে। এই 2 দিন ধরে যে এত সম্পত্তি পড়লো, এত মন্দির ধ্বংস হলো, এত মায়ের অত্যাচার সহ্য করলো, এত মেয়েদের উপর লাঞ্ছনা গঞ্জনা হলো, এবং আমরা দেখলাম কলকাতা শহরে একেবারে শিয়ালদার কাছে রামের যে ধ্বজা, রামধ্বজা লাগানো একটা বাসে, সেই বাসের ধ্বজকে খুলে ফেলতে হলো। এটা কোথায়? এই পশ্চিমবাংলাকে আমরা বারবার বলেছি, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, এবং তার পরিণতিতে আমরা কিন্তু কলকাতা শহরে দেখেছি রামের ধ্বজাকে খুলে ফেলতে দিতে হচ্ছে। আজ হনুমান জয়ন্তীর দিনে আজকে হিন্দুরা কি দুর্বল? এটা ভাবলে মমতা ব্যানার্জি ভুল করছেন। কিন্তু হিন্দুরা কোনো সময় সহিংসতায় যায় না, তারা কিন্তু এই আদালতের উপরে স্থাপন রাখেন, তারা সরকারের উপর আস্থা রাখেন। কিন্তু মমতা ব্যানার্জি আজ যেটা করলেন, আজকে হিন্দুদেরকে তাদের চরম পরিণতি দিতে হলো গোবিন্দ দাসকে, তার ছেলেকে, এবং এভাবেই তাদের উপর যে অত্যাচার হচ্ছে, আমরা বলতে চাই শুধু অত্যাচার এভাবে সহ্য করার দিন মনে হয় শেষ হয়ে এসেছে। তাই কোর্ট ব্যবস্থা নিক আর সরকার ব্যবস্থা নিক, হিন্দুরা কিন্তু যাচ্ছে, এর পরিণতি কিন্তু ভয়ানক হতে পারে। আমি আজ বলবো ডিবেট একটা কথা বলো না তো, তুমি রামের তুমি কোনো কথা বলো না, বক্তব্য নেবে আরে রাজু ঘোষের জায়গায় রাজু মোহাম্মদ রাখো না, লজ্জা করা উচিত তোমার। রাজু বাবু সময় আছে, ডিবেট শুরু হয়নি, আমার দেবাশিস বক্তব্য, বিজেপি কে দেবাশিস রাজু বাবু বেশ দিবঙ্গ বাবু আসবো আবার, দেবাশিস দা বেশ 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 দীপঙ্গ বাবু, আমার সময় কম, সবাইকে বলতে দিতে হবে, এবার চুপ। দেবাশিস দা বাংলার কি ছবি আমরা দেখছি? কয়েকদিন আগে আমরা দেখলাম যে 26,000 শিক্ষক অশিক্ষকের চাকরি চলে গেল। তার আগে আমরা দেখেছি অভয়া কাণ্ড নিয়ে গোটা বাংলার নাগরিক সমাজ পথে নেমেছিল। দুর্নীতি তো ছিল, ঠিক আছে, কিন্তু আজ এই ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় বিভাজন যাই বলুন, যে জায়গায় চলে গেছে, কিন্তু এই যে ছবি, একটা আইনের প্রতিবাদ করতে গিয়ে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, এবং একটা স্পষ্ট বিভাজনের রেখা তৈরি হয়ে গেছে, এবং যেখানে কোর্টকে ইন্টারফারেন্স করতে হচ্ছে। দেবাশিতা সময় শুরু। হ্যাঁ, আর দেখুন, আপনি তো বহুদিন ধরে আপনাদের এখানে প্রোগ্রাম করছি, এবং সবসময় একটা কথা বলেছি বা বলে আসছি, যে আবহ তৈরি হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে, যে হিন্দু মুসলিম তার খুব খারাপ এফেক্ট হলে আমাদের খারাপ লাগবে, এবং সেটা আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি। আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের তো আজকেও মুখ্যমন্ত্রী আছেন, আমি 2জন মুখ্যমন্ত্রী, তার আগের 2জন মুখ্যমন্ত্রী দুটো বক্তব্য এখানে বলছি এক লাইন করে।
কমরেড জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে কোনো দাঙ্গা হয় না। কথাটাকে ভালো করে বুঝবেন, কারণ যে প্রশাসন চলে সে প্রশাসন তো একটা সংগঠন, প্রশাসন পুলিশ একটা সংগঠন। সেই সংগঠনের কাজ কি? সেই সংগঠনের কাজ যে সরকারের যে নীতি নিয়মগুলো আছে, সরকারের যে নির্দেশগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা, সেগুলোকে নির্বাহ করা। আজকে পুলিশের ডিজি আজকে যে কথাটা বলছে, এতদিন কি উনি ঘুমাচ্ছিলেন? মানে এই জিনিসটা, এই যে তিল তিল করে জিনিসটা তৈরি হয়েছে, এটার জন্য কে দায়ী? এটা ভাবতে হবে তো। আজকে ওনার লজ্জা পাওয়া উচিত যে এত বড় পুলিশ ফোর্স আছে, সেই পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও আজকে এই জিনিসটা হচ্ছে কেন। আমি এটা বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, যে এটা মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের প্রি প্ল্যান্ড একটা গেম, যেখানে সাধারণ মানুষের আহুতি হচ্ছে। কে মুসলিম কে হিন্দু আমি যাচ্ছি না, আমি বলছি দুর্নীতি থেকে মুখ ঢোকাবার জন্য, মুখ ঘোরাবার জন্য মমতা ব্যানার্জি এটা বুঝেছেন যে এর থেকে ভালো রাস্তা আর হতে পারে না। যেহেতু কারণ আপনি জানবেন যে আমরা আজকে কি আলোচনা করছি, আমরা আজকে আলোচনা করছি হিন্দু মুসলিম নিয়ে, কে হিন্দুকে মেরেছে, কে মুসলিমকে মেরেছে, কে কি করেছে। আমরা কিন্তু আলোচনা করছি না যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, তৃণমূল চাকরি চুরি করে নিয়েছে, সেই মানুষগুলোর ওপর পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে। মানে পুলিশকে আমি বলছি যে এই মমতা ব্যানার্জি কারো নয়। আমরা সেই জন্য অনেক সময় বলে থাকি যে কাজের সময় কাজী, কাজ ফুরোলে কিষাণজি। এই পুলিশকে বুঝতে হবে মমতা ব্যানার্জি এনাদেরকে কখনো বাড়ির প্রসাদ বিতরণ করতে কাজে লাগাচ্ছেন, কখনো আবার ওনাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন, যে নিরীহ শিক্ষকদের উপর লাঠি চালিয়ে। আবার এই পুলিশকে আপনি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে এবং সামনে আগুন জ্বলছে। তাহলে মমতা ব্যানার্জি তো এটা করাচ্ছেন, এটার মধ্যে কোনো অন্যরকম নেই। দ্বিতীয় পয়েন্টটা আমি বলি, আমি আরেকজন মুখ্যমন্ত্রীর কথা বলছি, যিনি বলেছিলেন দাঙ্গা করতে এলে মেরে মাথা ভেঙে দেবো, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। আজকে এই সাহস কার আছে কথা বলার? মানে যে বিজেপি কন্টিনিউয়াসলি পশ্চিমবঙ্গে হিন্দু 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 করে তার ভোট একত্রিত করার জন্য পুরো বিভাজন তৈরি করেছে, রাজনীতিকে নোংরা করে দিয়েছে, সেই বিজেপিকে প্রশ্রয় দিয়েছে কে? এই মমতা ব্যানার্জি। তাহলে আমি এটা বলার চেষ্টা করছি, আজকে আরএসএস এর দুর্গা বিপদে আছে, দুর্নীতির দায় জেরবার হয়ে গেছে। সেই আরএসএস এর দুর্গাকে বাঁচাবার জন্য বিজেপি এবং তৃণমূল মিলে এই জিনিসটা তৈরি করছে। এরা একদিকে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে। দেখুন, যিনি বিজেপির বলছিলেন তিনি বারবার হিন্দু কথাটা বলছেন। সরি, সাধারণ মানুষ বিপদে পড়েছে, সাধারণ মানুষ মরছে। শুভেন্দু অধিকারী মরছেন না, মমতা ব্যানার্জি মরছেন না, মরছেন সাধারণ মানুষ। সেই মানুষকে এরা বিপদে ফেলে দিয়েছে ধর্মের আভিন খাইয়ে। আজকে মানুষের উন্নয়ন হয়নি, না করেছে কেন্দ্র সরকার, না করেছে রাজ্য সরকার। আনএমপ্লয়মেন্টটা চূড়ান্ত সীমায় পৌঁছেছে। এখানে মমতা ব্যানার্জি দল পলিটিক্স করছেন, আর ওখানে মোদী আনএমপ্লয়মেন্ট বাড়াচ্ছেন, আদানিকে বৃদ্ধি পাওয়াচ্ছেন, এবং পশ্চিমবঙ্গ মানে শেষ করে দিয়েছে। শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ। এবং এটা আমি বলছি আমাদের সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে এই দুটো দল রাজ্যকে শেষ করে দেবে। বেশ আমরা বুঝলাম। দেবাশিসদার বিশ্লেষণ আমি নিয়েছি। আসবো রাজুবাবু, আসবো। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরোধী, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধী। রাজুবাবু আসবো, বিজ্ঞাপন বিরোধী। কিভাবে হলো? ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা সত্যজিৎদার কাছে প্রশ্ন রাখবো। সত্যজিৎদা, যে ছবি আমরা দেখলাম, এবং এখানে পুলিশের ট্রাফিক গার্ড থেকে রেলের অফিস থেকে দোকানপাট লুট সব কিছু ঘটেছে, অর্থাৎ পুলিশ যদি একটু মানে অ্যাক্টিভ থাকতো তাহলে কি এই জনতা, আমি জানি এই ধরনের মবরা এই ধরনের করতে অভ্যস্ত, তারা কি সাহস পেত? আমার তো মনে হয় যে ওখানকার যে দায়িত্বে আছেন তিনি যদি একটু স্ট্রং হতেন, বা ডিজিপির তরফ থেকে কোনো নির্দেশ আগেই আসতো। যখন জঙ্গিপুরটা আমাদের কাছে একটা উদাহরণ, জঙ্গিপুর কিন্তু 3 দিন আগে হয়ে গেছে, তা সত্ত্বেও আজকে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ এই ধরনের ঘটনা যখন ঘটছে, তাহলে জঙ্গিপুর দেখে আমরা তো শিক্ষা নিইনি, মানে আমাদের পুলিশ, আমাদের প্রশাসন শিক্ষা নেয়নি, যার জন্য তো আজকে এই ঘটনা ঘটলো। এবং কোর্টের কাছে আজকে আবার একটা ধাক্কা খেলো, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে বাধ্য হলো। দেখুন সুপ্রিয়, শুধু শিক্ষা নয়, ব্যাপারটা হচ্ছে একটি জিনিস বুঝতে হবে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, আমরা কিন্তু ইন্টেলিজেন্স ব্রাঞ্চের উপর নির্ভর করে চলাফেরা করে। তারা নিত্য নৈমিত্তিক খবরাখবরগুলো সরকারকে দেয় এবং পুলিশ বাহিনীর কাছে নানা লেভেলে পৌঁছায়। কোনো ইনপুট থাকতে গেলে সেই খবরটা আগেই পৌঁছানো হয় যে এখানে কিন্তু এই একটা হচ্ছে, এখানে কিন্তু একটা চক্রান্ত হচ্ছে, এখানে এটা হচ্ছে। আপনি বলছেন ইন্টেল ঠিকঠাক মতন বলছি এইটা একটু ভেঙে দিই, তাহলে আপনি সবাই বুঝে নেবে। এটা এই যে ইনপুটগুলো যখন আসে, এখানে সেন্ট্রাল এজেন্সির থেকেও কিছু ইনপুট আসে আমাদের কাছে, সেই ইনপুটগুলোকে কাজে লাগানো দরকার আছে। অর্থাৎ আমরা ওটা যে টেবিলের উপর ফাইল চাপা দিয়ে তা নয়,
সেখানে যখনই আমাদের কাছে খবর আসছে ওসিরা নিজেরা বুঝতে পারছে, যারা লোকাল ওসি রয়েছেন, লোকাল আইসি রয়েছেন, সিআই রয়েছেন, ডিওয়াইএসপি, অ্যাডিশনাল এসপি, তারা প্রত্যেকটা পালস বুঝতে পারে। আমরা দীর্ঘদিন কাজ করেছি, আমরা পালস বুঝতে পারি যে আমার ওই জায়গাটা কিন্তু সাংঘাতিক অবস্থায় আছে, এটা এই রিপারকেশন হবে। অর্থাৎ এইখানে প্রোঅ্যাক্টিভভাবে কাজে নামা উচিত ছিল, নট রিঅ্যাক্টিভ। এই যে কাজগুলো এখন হচ্ছে না, যেটা আপনি দেখাচ্ছেন, আপনারা আলোচনা করছি, এগুলো সব রিঅ্যাক্টিভ, অর্থাৎ হয়ে গেছে, অর্থাৎ জ্বালানো হয়ে গেছে, প্রপার্টি ধ্বংস হয়ে গেছে, মানুষ খুন হয়ে গেছে, গুলিতে মারা গেছে, তা পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব রিঅ্যাকশন। আমি বলছি প্রয়োগ আগে থেকে আমরা এগুলো অ্যাকশান নেব, আমরা করতে দেবো না। এই যে করতে দেবো না, এই মেন্টালিটি এবং এই অর্ডার দরকার আছে, নাম্বার ওয়ান। এবং যখন বড় বড় মব থাকে, আমরা অনেক ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারকে নেই, যেমন ডব্লিউবিসিএস অফিসার যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যাদের গুলি চালানোর সময় যাদের সামনে থাকতে গেলে ভালো হয়, তাদেরকে আমরা সামনে রাখবো। এবং লোকাল যারা ওখানকার এমএলএ এমপি, তাদেরকে সাহায্য নেব যে আপনি আপনার ওই জনগণকে আটকান গিয়ে, এটা আপনার এলাকা, আপনাকে আটকাতে হবে, আপনি জেলা পরিষদ আপনার হাতে আছে, আপনি কন্ট্রোল করুন, এইগুলো করা। কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি দরকার হয়ে গেছে, এখন যেটা দরকার আছে সেটা হচ্ছে, সবচেয়ে বড় দরকার হচ্ছে রিউমারটাকে বন্ধ করে দেওয়া। আমার মনে হচ্ছে, আমি যেটুকু সংবাদ পেয়েছি, ইন্টারনেট বন্ধ আছে, আবার ইন্টারনেট কিছুদিন বন্ধ থাকবে হয়তো, আর রিউমার যেন সরানো না হয়। কারণ দেখুন, যারা খুন করেছে এবং যারা খুন হয়েছে, তারা তো ভারতবর্ষেরই নাগরিক। এখন হয়তো এর মধ্যে পলিটিক্যাল অ্যানালিসিস অনেক আছে, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পলিটিক্যাল মধ্যে আমি যাই না কোনো দিন, আমি যাবও না। কিন্তু একটা কথা, রিউমার না ছড়িয়ে আমার মনে হয় এখানে একটা শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু সরকারকে, রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং এখানে ধর্মীয়র ব্যাপারটা সাহায্য নিতে হবে এবং নিয়ে ইমামদের সাহায্য নিয়ে মস্কে প্রতিষ্ঠা করতে হবে যে এগুলো থেকে বিরত থাকুন। এবং শুধু ওই একটা জায়গায় 25 জন লোক নিয়ে চোঙা ফুকলে চলবে না, এবং এটা নিত্য নৈমিত্তিক আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে, রেডিওর মাধ্যমে বার্তা পৌঁছতে হবে গ্রামেগঞ্জে, এবং সেখানকার যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সব জায়গায় পৌঁছতে হবে রাজ্য সরকারের বার্তা যে আপনারা যারা করছেন তারা আমাদের লোক নন, তারা গুন্ডা বাহিনী, তাদেরকে আমরা বরদাস্ত করবো না, তাদের এগেনস্টে অ্যাকশান হবে। এই বার্তা পৌঁছতে হবে যে আপনারা আমাদের লোক নন, আপনার কোনো পার্টির লোক নন, আপনাদের কোনো জাত নেই, আপনাদের একটাই হচ্ছে আপনারা গুন্ডা, এগুলো বরদাস্ত রাজ্য সরকার করবে না। এইরকম বার্তা কিন্তু নিচের স্ট্রংলি মেসেজ দিতে হবে। ইতিমধ্যে ডিজিপি পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদে। আমি জানি না মুর্শিদাবাদে পৌঁছে যাওয়ার পর এই পরিস্থিতি, থমথম পরিস্থিতি কেটে কিছুটা শান্তি ফিরবে কিনা, কিন্তু আজকে হয়তো মুর্শিদাবাদ হচ্ছে, কালকে মালদায় হবে, কালকে হয়তো অন্য জেলায় হবে। কিন্তু যদি দ্রুত এটাকে থামানো না হয়, তাহলে কিন্তু আরও বড় ঘটনা ঘটতে পারে। দেবাশিদা কিছু বলবো চট করে? আমি শুধু ওনাকে বলছি যে উনি যে কথাগুলো বলছেন শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এগুলো কোথাও একটা বুকিশ আছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো উস্কে দিচ্ছেন। এই যে মন্ত্রীকে কে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে, এটা প্রথম বুঝতে হবে। এক, আপনাকে মনে করিয়ে দিচ্ছি সুপ্রিয় বাবু, আমাদের আজকের যিনি মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, 2011 সালের পর থেকে প্যারালাল প্রশাসন চালিয়েছেন উনি এই গুন্ডা বাহিনী দিয়ে, তার রেজাল্ট তো ভুগতে হবে। আপনি ভুলে গেছেন বকটুইয়ে যখন অগ্নিকাণ্ড হয়েছে, কিভাবে পুড়িয়ে মেরেছে তৃণমূলকে, সেই সময় উনি ওনার কোনো দলের লোককে ডেকে বলেছিলেন একে কেন খবর দেওয়া হয়নি। তাহলে পুলিশ কোথায়, পুলিশের জায়গা কোথায়? পুলিশের জায়গা তো ওই প্রসাদ বিতরণে। এই স্বীকার করতে অসুবিধা কোথায় যে পুলিশকে আজকে পঙ্গু করে রেখে দিয়েছে এই সরকার, এবং পুলিশকে যে কোনো জায়গায় আজকে উনি কথা যেটাগুলো বলছিলেন, যে আজকে বলুন তো, যে পুলিশ যদি সঠিক কাজ করতো, নিরীহ সদ্য চাকরি হারা শিক্ষকগুলোকে মারলো কেন এইভাবে? কি করেছিল ওরা তো কিচ্ছু করেনি, ওরা তো শুধু চাকরিগুলো চুরি হয়ে গেছে। মিথ্যা কথা বলছেন, একেবারে এটা সাবজেক্ট এই কারণে যে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো, ভাইরাল ছবি যেটা হয় না, এখানে আন্দোলন চলছে, তার বাইরে এবিটিএ বলে একটা সংগঠন, এবিটিএ বামফ্রন্টের সংগঠন, সেখানে রীতিমতো ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে
তারা উত্তেজিত করছে সেখানকার ছেলে মেয়েদের। এবিটি এর তুই তো করলে মারবে পুলিশ, পুলিশ মারবে, পুলিশের দায়িত্ব কি করা? মানুষকে মারবে, মানুষকে মারবে, আর যে শিক্ষকরা সমাজ গড়ার কাজ করে লাঠি মারা যায় না, লাঠি মারা যায় না। আমাদের এই প্রসঙ্গ নেই, এই প্রসঙ্গ নেই, যে প্রসঙ্গ জাতীয় সম্পত্তি পুরাচ্ছে সেখানে পুলিশ লুকিয়ে থাকবে, মামার বাড়ি এটা। পুলিশকে জামার কলার ধরে মারবে, পুলিশকে সেখানে মেরে দাঁত ফাটিয়ে দেবে, আর পুলিশ ওখানে চুপ করে বসে বসে দিবঙ্গতা, আমি এটাই বলতে চাইছি যে রাজ্যে আপনি ওই ভিডিওটা দেখেছেন যে লাথি মেরে চার ভিডিওটাকে আমরা এই ভিডিও দেখেছি, আমরা এই ভিডিও দেখেছি, অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে পুলিশকে যে গালি দিয়েছিল সেটা আমরা দেখেছি। বলছি না রাজু, এই পরিস্থিতি চলতে থাকলে রাজ্যের, আমি আইন শৃঙ্খলা নিয়ে আজকে আলোচনা করছি যেখানে কোর্ট একদম সরাসরি ইন্টারভেন করেছে, এই পরিস্থিতি থাকলে আগামী দিন, অর্থাৎ যারা ভোট রাজনীতি করেন বা আগামী দিন প্রত্যেকটা দলেরই তো তাদের কিছু কর্মকাণ্ড থাকে, আমি জানি না, বিরোধী দলনেতা সবসময় বলেন যে মানুষের জন্য আমরা কাজ করি, বা বিশেষ করে আপনারা যেটা বলেন যে এই মুহূর্তে সনাতনী হিন্দুদের জয়, আমি বলছি সেখানে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই রাজনীতি থেকে বেরিয়ে এসে শুধুমাত্র যদি সাধারণ মানুষের কথা ভাবা হয় না, তাহলে আমার মনে হয় আরো বড় পার্সপেক্টিভে রাজ্যের সাধারণ মানুষের বাইরে কি মানে যে গোবিন্দ দাস মারা গেল সে সাধারণ মানুষের বাইরে? আপনার কাছে প্রশ্নটা করছি সুপ্রিয় বাবু, গোবিন্দ দাসের কি দোষ ছিল, গোবিন্দ দাসের কি দোষ ছিল সেটাই প্রশ্ন করলাম। আমি তার সাধারণ মানুষ, আমরা তো বলছি সকলের জন্য, কিন্তু মরছে কারা সেটা দেখুন না, সংখ্যাটা দেখুন। আগের বারে যে 3 দিন আগে আজকে এক মিনিট আমি দীপঙ্কর আজকে বলছি, আজকে আরেকটি ছেলে মারা গেছে। এক মিনিট রাজু বাবু আসছি আপনার কাছে। আজকে আরেকটি ছেলে মারা গেছে, 20 বছর বয়স, সে কিন্তু মুসলিম, সেই জন্যই বলছি। দেখুন এই কেন রাজ্য সরকার নিজে থেকে মিলিটারি ডিপ্লয়েড করলো না, সিআরপিএফ ডাকলো না, বিএসএফ ডাকলো না? কেন বিরোধী দলকে কোর্টে যে বলা লাগলো যে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হোক? এটা রাজ্য সরকারের ব্যর্থতা নয়, এটা রাজ্য সরকারের ব্যর্থতা নয়, রাজ্য সরকারের ব্যর্থতা। সবাইকে বলতে দিতে হবে, নাহলে প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। কিছু জানো না, তোমার কাছে আসবো। ধরবে কিনা তোমার মমতা ব্যানার্জি তাই বলো তো? আরে এই সিদ্দিকুল্লাহ দাঁড়িয়ে তো উস্কানি দিল, দাঙ্গাবাজি কথাবার্তা, সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলে, সংগঠন নাই, আমি বলতে চাই এই একদম পরিষ্কার বলছি, সিআইএর সময় একদিনে প্রায় 50 কোটি টাকার সম্পত্তি সরকারে নষ্ট হয়েছিল। মমতা ব্যানার্জি সরকার একটা লোককে শাস্তি দিতে পেরেছে? বলুন, এই মুর্শিদাবাদে হয়েছিল 50 কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে, মিডিয়ার সামনে টিভি ক্যামেরায় দেখা গেছে বলে। রেলের সম্পত্তি নষ্ট হয়েছে, রেলের সম্পত্তি নষ্ট হয়েছে, সরকারি সম্পত্তি মাস্টার কিচ্ছু করেনি। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি যে তোষণের রাজনীতি করেন, সেই তোষণের রাজনীতিতেই আজকে ফলভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, সমস্ত সাধারণ মানুষকে। যে সাধারণ মানুষের কথা সুপ্রিমভাবে আপনি বলছেন, আমরা বলছি। দ্বিতীয় কথা, আজকে ভাবুন তো কোথায় গেছে মানুষের পরে আক্রমণ হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, তারপরে বিজেপি যে বলবে কোর্টে যাবে যে কেন্দ্রীয় বাহিনী পাঠান, তখন পাঠানোর কথা বলা হচ্ছে। কেন রাজ্য সরকারের খেয়াল নেই? মমতা ব্যানার্জি এতদিনের প্রশাসক, এতদিনের তিনি রাজনীতিবিদ, তিনি জানেন না মুর্শিদাবাদে কি হতে পারে? 3 দিন আগে কি হয়েছে মোথাবাড়িতে তিনি জানেন না? সামান্য একটা হোটেল চালান, ছোট্ট একটা ঝুপড়ি, সেই হোটেলের মধ্যে ঢুকে বের করে নেওয়া হচ্ছে। বড় শপিং মলে যাচ্ছে, টিভি ক্যামেরায় দেখা যাচ্ছে শপিং মল লুট করছে। একটা লোকের সাজা মমতা ব্যানার্জি আজ অবধি দেননি, আজ অবধি দেননি। যদি সাজা দিতেন তাহলে যারা আজকে এই কাজ করছেন, তারা কাজ করার আগে দ্বিতীয়বার ভাবতেন যে সরকারের আইন আছে, পশ্চিমবঙ্গ সরকার আছে, তারা জানে আমাদের জন্য সব ছাড়, আমরা যা করব তাই ছাড়। সেই ছাড় দেওয়ার জন্য আজকে এই তোষণের রাজনীতি করাতেই সেখানে করে করছেন না, সেখানে বিজেপি শাসিত বলে, তুমি আবার কথা বলছো শাসিত বলে আমার বিজ্ঞাপন না হবে খালি এখানে আসামে কেন হবে না? আসামে কে বলেন যে এখানে বিজেপি শাসিত? না, আমরা বাংলা নিয়ে কথা বলছি রাজু, আমরা বাংলা নিয়ে কথা বলছি, আমরা আসাম নিয়ে কথা বলছি, আমরা বাংলা নিয়ে কথা বলছি। আসামে এরকম হয়নি, আসামে এরকম হয়নি। আসামে উস্কানিমূলক বক্তব্য তো সারা ভারত বর্ষে লাপায় না ওখানে কথা বলতে দিতে হবে একজনকে। আমরা একটা সত্য বিজ্ঞাপন ফিরে আসছি, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। অগ্নিগর্ভ মুর্শিদাবাদের ছবি আমরা সারাদিন দেখেছি এবং এর আগে জঙ্গিপুরের ঘটনাও দেখেছি, যেখানে পুলিশ
কতটা অসহায় ছিল, কি অবস্থা হয়েছিল যে ওই মফকে থামানোর জন্য এমন হয়েছে যে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু জঙ্গিপুরের ঘটনার পর যখন গতকাল থেকে আজ অবধি এই একের পর এক ঘটনার প্রবাহ চলতে থেকেছে জঙ্গিপুর সাব ডিভিশনে, কখনো সুতি, কখনো শামশেরগঞ্জ, কখনো ধুলিয়ান, সত্যি খুব ভয়ানক। কিন্তু এর পরেও সরকার, প্রশাসন, পুলিশ আদৌ কি গোটা বিষয়টা নিয়ে ভাবছে যে এই ধরনের প্রতিবাদ কর্মসূচিকে থামাতে গেলে কতটা কড়া হওয়া প্রয়োজন? মুখ্যমন্ত্রী সবাইকে সংযুক্ত হওয়ার কথা বললেও অনেক প্রশ্ন থাকছে। কিছুটা আগেই বলছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে তার প্রতিবাদ সভায় এক এক পর বক্তব্য রেখেছেন, সেখানে তো উস্কানি এমনিই আছে। সেখানে বিরোধী দলের কথা বলে উস্কানি দেওয়া হচ্ছে বলে তো হয় না। যেমন দলের শীর্ষ নেতৃত্ব কখনো ববি হাকিম, কখনো কুণাল ঘোষরা বলছেন যে বিজেপির উস্কানি রয়েছে, বিরোধীদের উস্কানি রয়েছে। নিজের দলের লোক যখন উস্কানি দেয় তখন তো কিছু বলা হয় না কেন? দেবাশিস, আপনার কাছে জানতে চাইবো যে এইভাবে আপনি আপনার ব্যাখ্যাটা হয়তো যে হয়তো এটা আই ওয়াশ এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার পর, পুরো প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার পর সরকার এতটাই চাপের মধ্যে পড়ে গেছে, কি করে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব তার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। মিরর ইমেজ আদৌ দেখাতে পারবে কি না এসএসসি, শুধু বলছে যে আমরা সিবিআইয়ের দেওয়া মিরর ইমেজ দেখাবো, সেখানেও কোনো সমাধান সূত্র বেরোবে না। তাহলে কি এখন আপাতত এটাই চলবে? সমাধান সূত্র বেরোবে না, সমাধান সূত্র চাইলেই বেরোতে পারতো, কিন্তু বেরোলে তো সর্বনাশ হয়ে যাবে। আপনি দেখেছেন কিছু জায়গায় তৃণমূলের কিছু নেতাকে ধরে জুতো পেটা করছে মানুষ, মানে যে মুহূর্তে ওই মিরর ইমেজ বেরিয়ে যাবে জেলে চলে যাবে তো সবাই। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে মিলিজুলি সরকার, মানে এই জায়গাটাতে আমি বারবার বলার চেষ্টা করছি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বললেন, আমি আপনাকে মনে করে দিচ্ছি চোপড়ার মুজিবুর রহমান আগ্নেয়াস্ত্র এতে ওকে পুলিশ আজ অব্দি ধরেনি, পরবর্তীকালে পঞ্চায়েতে মেম্বার হয়ে গেছে সে। মানে এই যে তোষণ নীতি, যেটা বিজেপির উনি বলছিলেন, ঠিক বলছিলেন, আমি সাপোর্ট করি ওনাকে, এই যে তোষণ নীতি, সেই তোষণ নীতি তো মমতা সরকার করছেন। আর উল্টো দিকে আপনি ওনাকে যে প্রশ্ন করেছিলেন, আমি সেটাও বলি যে যেই যে ধর্ম নিয়ে রাজনীতি, এটা না করলে বিজেপির দোকান বন্ধ হয়ে যাবে। মানে বিজেপি আছে কি, তৃণমূলের আছে কি, উন্নয়ন নিয়ে কী কথা বলবে? এদেরকে তো এই ধর্ম নিয়ে খেলতে হবে। একদল 30-35% ভোট, আর একদল বাকি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা। এর মাঝে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা এবং সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। আমি এই কথাটা আমরা বহুদিন ধরে বলছি, যে পিচটা বিজেপি বুনছে এবং মমতা ব্যানার্জি যেভাবে পিচে একের পর এক পা দিচ্ছেন, তাতে পশ্চিমবঙ্গের অস্থির অবস্থা হওয়ার দরকার হবেই। আপনি দেখুন, একদিকে মসজিদ হচ্ছে, দেখেছেন কোন পশ্চিমবঙ্গে, আরেকদিকে মন্দির তৈরি হয়ে যাচ্ছে। আমরা কোনোদিন দেখেছি এখানে এইসব রামনবমী, এইসব গণেশ পুজো, এইসব কী সব হচ্ছে, এবং দেখুন চারিদিকে হচ্ছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি যেদিনকে রামনবমী মিছিল হয়, আমি পার্ক সার্কাসের মানে চাঁদনি চকের কাছে একটা জায়গায় ছিলাম, সেখানটা পুরোটা মানে সংখ্যালঘু অধ্যুষিত। আমি দেখেছি মিছিল কিভাবে অ্যাগ্রেসিভলি ওখান দিয়ে পাস করছে, মানে একটা স্ফুলিঙ্গ আবার একটা অশান্তি শেষ হয়ে যাবে। আসলে যেটা ঘটনা, নেতাদের কিন্তু কিছু হয় না সুপ্রিয় বাবু, সাধারণ মানুষের। আজকে দেখুন এই গোবিন্দ দাসের মতো সাধারণ মানুষের মৃত্যু, নেতাদের কিন্তু কিছু হচ্ছে না। মানে নেতারা কিন্তু আলটিমেটলি পয়সা গুটাচ্ছেন, পয়সা পাচ্ছেন, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে খেলছেন না। রাজুবাবু, আপনি বাবা আসামের কথা বলছেন, অমুক কথা বলছেন, আমি জানি না এই ওয়াক অফ সংশোধনী আইন পাস হওয়ার পর ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে প্রতিবাদ কিন্তু হয়নি, হলেও সেটা কিন্তু সংবাদ মাধ্যমে আসেনি। আজকে বাংলাতে কেন হচ্ছে বলুন তো? এর আগেও আমরা দেখো এনআরসি সিএর সময়ও দেখেছি একই ঘটনা, সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। শুধু বাংলাটাই কেন? বাংলার সাথে সংখ্যালঘুরা কি শুধু বাংলাতেই আছেন, আর কোনো জায়গা নেই? নাকি এটা বলা ভালো যে সংখ্যালঘুদের ভোটটা কনসলিডেট করার জন্য মুখ্যমন্ত্রীকে এই যে প্রতিবাদ বাঁচিয়ে রাখতে হবে, যাতে এটা তাদের ভোটটা তাদের কাছেই থাকে, অন্য কারো জায়গায় যাবে না। পুরোটাই তো ভোট রাজনীতি। রাজুবাবু, দেখুন, বর্ডার এলাকা রয়েছে তিনটে রাজ্য, ত্রিপুরা, আসাম, বাংলা। এবং ত্রিপুরার মধ্যে মুসলমান সংখ্যা অনেক কম, আসামে অনেকটা বেশি। আমি গোটা ভারতবর্ষের কথা বলছি, অন্য ভারতবর্ষের এরকম পরিস্থিতি নেই যেটা এখানে আছে, যেহেতু বর্ডার এলাকায় এবং ঘুষপেটিয়া ধরার ব্যাপার একটার মধ্যে আছে। তো এখানে আসামের ক্ষেত্রে যেটা ওরা উস্কানিমূলক বক্তব্য, এবং এই দেবাশিসদার কথা মতো রামনবমীতে ওরকম মুসলিম এলাকায় উত্তেজনামূলক ব্যবহার করে সেখান থেকে মিছিল পাস করে যাওয়া বা মসজিদের উপরে দাঁড়িয়ে গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়া, এগুলো আসামের ক্ষেত্রে হয়নি, এটা বাংলায় হয়েছে। যার ফলে বাংলায় হিন্দু যেমন তারা মুসলমানদের
মসজিদের উপরে গেরুয়া পতাকা টাঙিয়েছে বাংলায়। আমার কাছে ভিডিও আছে, কোথাও যেন আমি একটা দেখি, একটা জায়গায় দেখাতো দেখি। আমার মোবাইল আছে ভাই, ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জায়গা তুমি একদম কিছু জানো না, অভদ্র কথাবার্তা বল চ্যানেলে বসে। এই কোথায় মসজিদের উপরে দাঁড়িয়ে বাংলায়, তাহলে তোমার মমতা ব্যানার্জি প্রশাসন ওই ভিডিও আমরা দেখি না। মমতা ব্যানার্জি প্রশাসন ঘুমাচ্ছিল মসজিদের উপরে বাংলায় গেরুয়া পতাকা টাঙিয়েছে। লজ্জা করে না সব কথাবার্তা বলে। মমতা ব্যানার্জি প্রশাসন ঘুমায় না, মমতা ব্যানার্জি ঘুমায়, যেহেতু বাংলাকে এরা সব দিক থেকে বঞ্চিত করেছে। আমি এটাই তো বলা চলছিলাম যে দেখুন 50 টাকা গ্যাসের দাম বাড়িয়ে প্রশ্ন করবে, সেই প্রশ্ন করার হিন্দুদের নাম দেখে সংখ্যালঘু ভোটটা আপনারাই পাবেন। প্রশ্ন করার জন্য যোগ্য মাস্টারদের চাকরি বিক্রি করে সাথে নেই, দৃষ্টি ঘোরানোর জন্য শুরু করে কোনো কিছু নোংরা খেলা দেখুন চলছে। 50 টাকা করে গ্যাসের দাম বাড়িয়েছে, উজ্জ্বলা মমতা ব্যানার্জি নোংরা খেলা চলছে। যোগ্য চাকরি প্রার্থীদের সেই প্রশ্নের উত্তর যখন পারবে না, এই হিন্দু মুসলমান করে চাকরি খেয়ে নিয়ে চাইবে। অর্থাৎ এই সমস্ত দৃষ্টি ঘোরানোর জন্য এই হিন্দু বাহিনীকে ছেড়ে দিয়েছে। যাও পারো তাই করো। আর এই যারা দাওয়াত ইসলামী গরু আমরা হয়েছে উত্তরটা আমি আসবো আপনার কাছে। বেশ, আমি রাজীব কাছে এটাই প্রশ্ন করছিলাম যে সংখ্যালঘু ভোট কনসলিডেট করাই কি মূল উদ্দেশ্য? আমি উত্তরটা পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই ধরনের কোনো ইস্যু হয় তখনই তিনি ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন রেড রোড থেকে বলেন, থেকে বলেন কেন এই বিভাজন হচ্ছে। এই যে তুমি একটা সঠিক কথা বলেছো যে এই যে গ্যাসের দামটা বেড়ে গেল হঠাৎ করে, কড়া প্রতিবাদ সভা হয়েছে। আজকে তুমি কি জানো এই যে আমরা গাড়ি চালাই, আমি শেষ করি, আমি শেষ করি, ওষুধের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আমরা মিছিল করছি, বিজেপি কথা করেছে, বিজেপির একটা এমএলএ এমপিকে বলতে শোনা যাচ্ছে। আরে তোমার হয়ে বলছি, এক মিনিট দাঁড়াও না। আমি বলতে চাইছি সুপ্রিয়বাবু, আপনি জানেন কিনা জানি না, এই যে আজকে পেট্রোলের দাম এইভাবে বেড়ে গেছে, এই যে শেষ নেওয়া হয়, শেষের মধ্যে কতটা রোড ডেভেলপমেন্টের জন্য পয়সা নেওয়া হয়, আবার একইভাবে আমাদের থেকে টোল ট্যাক্স নেওয়া হয়, যে ডবল ট্যাক্সেশন হয় মানুষের উপর, এটা নিয়ে কবে কথা বলেছো তোমরা? তোমরাও তো ধর্মের খেলায় মেতে গেছো বিজেপির সঙ্গে সঙ্গে। তৃণমূল কংগ্রেস মানে এই যে পয়েন্টগুলো, গ্যাসের দাম কেন তুলছো না? রাস্তা নেমেছে, ওষুধের দাম বৃদ্ধির জন্য রাস্তা নেমেছে। সিপিএম কংগ্রেস বিজেপি বিজেপি দাম বাড়িয়ে প্রশ্ন করতে গেলে আমি জানতে চাই যখনই প্রশ্ন করবে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের আরে আপনাদের দামটা বাড়বে কেন? কেন রামনবমীর পরে 50 টাকা বাড়বে না? গ্যাসের দাম কেন বাড়বে? কেন দিতে হবে? জয় শ্রীরাম বললে কি গ্যাসের দাম কম হবে? জয় শ্রীরাম বললে কি পেট্রোলের দাম কম হবে? জয় শ্রীরাম বললে কি উজ্জ্বলা যোজনা যারা 50 টাকা করে ভর্তুকি পেত তাদেরকে আমি শেষ করব, আমার অনুষ্ঠান শেষ করব। আজকে মুখ্যমন্ত্রী একটা কথাও বলেছেন, সেন্ট্রাল বেশ সময় নেই। আমি এটাই বলছি যে উস্কানি যেই দিক, যারাই দিক, এটা বলা যায় ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ না করাই ভালো। কারণ ধর্মের নামে অধার্মিক আচরণ করলে পরে কিন্তু আজকে সুতি হবে, ধুলিয়ান হবে, জঙ্গিপুর হবে। এবং আমার মনে হয় যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সে যে কোনো ধর্মেরই হতে পারে, সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক, হিন্দু হোক বা মুসলিম হোক। সরকারের দায়িত্ব সেটাকে প্রোটেক্ট করার, যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়। আজকে এটাই বলতে চাই যে সরকার যদি, তার প্রশাসন যদি কঠোর হাতে প্রথম দিন থেকেই এটা কন্ট্রোল করতো, তাহলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা আমাদের দেখতে হতো না। এটা শুধু আজকের এই প্রথম নয়, এর আগে আনাচে কানাচে এরকম অনেক খবর আমাদের কাছে এসছে। হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ভেবে বা দাঙ্গার কথা ভেবে সেই খবর আমরা হয়তো সম্প্রচারও করিনি। কিন্তু এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, একটা অস্থির পরিস্থিতি বাংলা তৈরি হয়েছে, যেখানে এই খবরগুলো না পরিবেশন করলে হয়তো আমরা ভুল করব। অর্থাৎ সাধারণ মানুষকে আমরা সচেতন করতে চাই, নাহলে আজকে কলকাতা হাইকোর্টকেও ইন্টারভেন করতে হতো না। আমি সবাই বলি, সবাই শান্ত থাকুন, সংযত থাকুন, কোনোভাবে কোনো উস্কানিতে পা দেবেন না এবং মানুষের প্রাণ বাঁচান, মানুষের প্রাণ নিয়ে নেবেন না। অর্থাৎ কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না। আর পুলিশও তো মানুষ, পুলিশকেও সহায়তা করুন যাতে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বজায় থাকে। অনুষ্ঠান শেষ করে উপস্থিত সমস্ত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অদালা।